আজকে এমএস এক্সেল শুরু করবো আমরা, ঠিক আছে। এমএস এক্সেল এখানে কি লেখা আছে? 2007। এটা হচ্ছে ভার্সন, ঠিক আছে। এই সফটওয়্যারের যে ভার্সনটা 2007-এ আমরা কাজ করছি। 7-এর পরে 2010, 13, 16 এখন একটা 365 বলে বার হয়েছে আপডেটেড ভার্সন। ভার্সনটা কোনো ফ্যাক্টর নয়। ভার্সনে কী হয়, নতুন নতুন কিছু এক্সট্রা ফিচার্স আছে, নতুন কিছু ফাংশন অ্যাড হয়েছে, কিন্তু কাজ আমরা যেভাবে এখানে যদি কাজ শিখে থাকি তাহলে ওখানেও করতে পারবো, ঠিক আছে। আমি যখন শিখি তখন এর থেকে আরও আগে ভার্সনে শিখেছি, ঠিক আছে। তাহলে এখানে কাজ করতে পারবো না কি? তাহলে পারবো। তো আগে আমাদেরকে জানতে হবে এক্সেল সফটওয়্যারটা কি, এক্সেল কিভাবে কাজ হয় এবং এক্সেল কি কাজে ইউজ হয়, ঠিক আছে। তো এমএস এক্সেল একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা যে সফটওয়্যার কাজ করছি সবগুলোই প্রায় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমাদের ধরে নাও এমএস ওয়ার্ড, তারপরে তুমি যা এমএস পেন, নোটপ্যাড, ওয়ার্ড, সবই অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপস বলা হয়, ঠিক আছে। তো এমএস এক্সেলটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই সফটওয়্যারটা ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করার জন্য। কী ধরনের ক্যালকুলেশন হতে পারে? সেটা ম্যাথামেটিক্যাল হতে পারে, মানে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম ধরনের ক্যালকুলেশন হতে পারে, অথবা লজিক্যাল ক্যালকুলেশন হতে পারে। লজিক্যাল ক্যালকুলেশন মানে হচ্ছে শর্ত দেওয়া থাকতে পারে, যদি এটা হয় তাহলে এটা হবে, এরকম যদি শর্ত থাকে সেটাকে লজিক্যাল ক্যালকুলেশন বলে, একটা লজিক থাকবে। এবং আমরা প্রচুর ডেটা স্টোর করার জন্য ইউজ করতে পারি এই সফটওয়্যারটাকে, ডেটা স্টোর করে রাখা হয়, ঠিক আছে। এই সফটওয়্যারটা ইউজ করা হয়। এই সফটওয়্যারটার আর একটা নাম আছে, এটাকে স্প্রেডশিট বলা হয়। এই ধরনের সফটওয়্যারকে কী বলা হয়? স্প্রেডশিট, ঠিক আছে। সিট, SHEET, সিট সফটওয়্যার। তো এমএস এক্সেল এর ফাইল এক্সটেনশন নেম হচ্ছে 2007-এ .xlsx। আগে কি ছিল? 2003 যখন ছিল এর আগের ভার্সনটা, তখন কিন্তু XLS ছিল শুধুমাত্র। এখন তার সাথে একটা কি যোগ হয়েছে? এক্স যোগ হয়েছে। 2007 তারপরে যত ভার্সনগুলো বার হয়েছে সবই কিন্তু XLSX হবে, ঠিক আছে। তো 2003-এর পরেই নতুন এটা আপডেট হয়েছে। যেমন এমএস ওয়ার্ডে কি দেখেছি আমরা, .doc আর docx হয়, ঠিক আছে। এমএস ওয়ার্ড 2003 যদি বলি সেখানে .doc ছিল, তারপরে 2007-এ গিয়ে কী হলো? docx হলো, ঠিক আছে। তো এক্সেল সফটওয়্যারটা আমরা কেন ব্যবহার করবো? বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করার থাকলে বা কোনো ডেটা স্টোর করে রাখার কথা থাকলে সেখানে আমরা এটাকে ইউজ করব। কিভাবে ওপেন করবে? এটা অল প্রোগ্রামসের মধ্যে এমএস অফিস, মানে যে প্যাকেজটা তুমি ইনস্টল করছো, এমএস অফিস 2007 যদি থাকে তাহলে 2007, 2010 হলে 10, 13 হলে 13, তোমার যে ভার্সনটা থাকবে, 16 হলে 16, ঠিক আছে। যে ভার্সনটা থাকবে সেই ভার্সনের নামটা থাকবে, অর্থাৎ অফিস প্যাকেজের ভিতরে এটা থাকে। তার ভিতরে এমএস এক্সেল 2007 থাকে। আমি দেখিয়ে দিই। স্টার্ট, এখানে অল প্রোগ্রামস আছে। অল প্রোগ্রামসের ভিতরে দেখো মাইক্রোসফট অফিস বলে একটা এখানে লেখা থাকবে, এমএস অফিস লেখা থাকতে পারে বা মাইক্রোসফট অফিস, এই যে মাইক্রোসফট অফিস লেখা আছে। তো অফিসে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এমএস অফিস অ্যাক্সেস 2007, অফিস এক্সেল 2007, গ্রুপ, ইনফোপাথ, নোট আছে, অন নোট আছে, আউটলুক আছে, পাওয়ার পয়েন্ট আছে, পাবলিশার, ওয়ার্ড আছে, সবগুলোই কি দেখতে পাচ্ছি আমরা? 2007। অর্থাৎ এই মাইক্রোসফট অফিস যে প্যাকেজটা আমি এই কম্পিউটারে ইনস্টল করেছি, সেইখানে যে ভার্সনটা, প্যাকেজের ভার্সনটাই 2007 ইনস্টল করেছি, তাই সবগুলোই 2007। তুমি যদি নতুন প্যাকেজ নাও আপডেটেড, তাহলে যে ভার্সনটা নেবে সবগুলোই সেই ভার্সনে আসবে, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা এই এক্সেলে যদি ক্লিক করি তাহলে এক্সেল সফটওয়্যারটা খুলে যাবে। এক্সেলে ক্লিক করি তাহলে এই এমএস এক্সেলটা খুলে যাবে। এটা কি এমএস ওয়ার্ডের মতন দেখতে? বলো, দেখতে কি এমএস ওয়ার্ডের মতন? কি পার্থক্য আছে এমএস ওয়ার্ডের মতন? এখানে এই পেজটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে ঘর ঘর আছে, ছক আছে, তাই না? হ্যাঁ, এটা তোমার এখানে একটা ঘর, এখানে একটা ঘর, অর্থাৎ এইটা একটা কলম, এটা একটা রোদ, টেবিলের মতন দেখতে অনেকটা, তাই না? টেবিলের মতন, এমএস ওয়ার্ডে টেবিলের মতন করেছি। এমএস ওয়ার্ড খুললে তো একটা পেজের মতন থাকে, তাই না? আমরা যে এমএস ওয়ার্ডটা দেখেছি, এই যে এমএস ওয়ার্ডে এটা একটা পেজ, ফাঁকা সাদা পেজ, ওপরে ওপরে এই ট্যাবগুলোতে বিভিন্ন রকমের টুলস আছে, এগুলো আমরা ব্যবহার করি, একটা পেজের মতন দেখায়। কিন্তু এক্সেলটা এখানে অনেক ট্যাব আছে, অনেক অপশান আছে, কিন্তু এটা একটা টেবিলের মতন দেখতে, ঠিক আছে। তো এমএস ওয়ার্ডের, এমএস এক্সেলের এই পেজটাকে বলা হয় সিট, ওয়ার্ক সিট। আমরা এমএস ওয়ার্ডে যেমন এটাকে ডকুমেন্ট বলি বা পেজ বলি, এখানে পেজ বলবো না, এটাকে বলবো ওয়ার্ক সিট, সিট বলবো আমরা, ঠিক আছে। তো এক্সেল এখান থেকে একটা ওপেন করতে পারো। আর একটা এক্সেল ওপেন করার জায়গা হচ্ছে আমরা এই যে রান অর্থাৎ রানে গিয়ে এক্সেল লিখে, EXCEL এক্সেল লিখে ওকে করলে এক্সেল ওপেন হয়। অথবা এখানে গিয়ে তুমি যে সার্চে গিয়ে যদি এক্সেল লেখো EXCEL, তবুও এক্সেল সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। এই যে এক্সেল দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে এক্সেল সফটওয়্যারটা খুলে যাবে, ঠিক আছে। অথবা দেখবে অনেক সময় এটাকে ওই এক্সেলের লোগোর, এই যে এটা দেখতে পাচ্ছ অ্যাপসটাকে পিন আপ করা থাকে, এটা এক্সেল, এটা ওয়ার্ড, এটা এক্সেল, এটা ওয়ার্ড, ঠিক আছে। তো এই এক্সেলটাতে আমি যদি ডাবল ক্লিক করি বা সিঙ্গেল ক্লিক করি, তাহলে এখানে সিঙ্গেল ক্লিক করলে এটা খুলে যাবে।
এরকমও থাকতে পারে, শর্টকাট করে রাখতে পারে অনেকে, ঠিক আছে। তবে সার্চ করে না পেলে কোথায় যাবে, সার্চে যাবে, এখানে এক্সেল লিখবে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি যে এরপরে আমরা কি বলেছি। এরপরে যেটা বলা হয়েছে এক্সেল সম্বন্ধে, এক্সেল কীভাবে ওপেন করতে হয়। এবার আমরা জানবো ওয়ার্কশিট কাকে বলে এবং ওয়ার্কবুক কাকে বলা হয়, ঠিক আছে। ওয়ার্কশিট এবং ওয়ার্কবুক সম্বন্ধে জানবো। তাহলে ওয়ার্কশিট বলছে এমএস এক্সেলের সিঙ্গেল একটা সিটকে বলা হয়, সিঙ্গেল সিট অফ এ ওয়ার্কবুক ইজ ওয়ার্কশিট। মানে ওয়ার্কশিট কাকে বলা হয়, ওয়ার্কশিট হচ্ছে একটা পাতা, একটা সিট, যেটাকে ওয়ার্কশিট বলবো। আর অনেকগুলো যদি সিট থাকে সেটাকে বলবো আমরা ওয়ার্ক বুক বলবো, ঠিক আছে। এই যে এমএস এক্সেল খুলেছি, এখানে এটাতে একটাই পাতা, একটাই সিট, তাই এটা একটা ওয়ার্কশিট। কিন্তু এটা সিট 1, এই দেখো সিট 2 লেখা আছে, এটা আলাদা, সিট 3 লেখা আছে, এটা আলাদা। আর সবগুলো মিলে একটা ওয়ার্কবুক তৈরি হবে, ঠিক আছে। এমএস এক্সেলের সিট 1, এটা সিট 1, এখানে যদি কিছু লিখে রাখো, ধরো না আমি কিছু লিখে রাখলাম, এখানে আমি এটা কিছু লিখে রাখলাম। সিট 2 এ যাও, দেখো এটা কিন্তু নতুন, এখানে কিন্তু কিছু লেখা নাই, এখানে কিছু নাম্বার লিখে রাখলাম, ঠিক আছে। সিট 3 তে গেলাম, এখানে গিয়ে আমি এইখানে কিছু লিখে রাখলাম, এইখানটাতে কিছু লিখে রাখলাম। তাহলে তুমি দেখো 3টে সিট আলাদা আলাদা। সিট 1 এ যাও, এটা কোনায় লিখেছিলাম, সিট 2 এর আমি এটা এখানে নাম্বার লিখেছিলাম, সিট 3 তে এটা এখানে লিখেছিলাম, 3টে আলাদা আলাদা। তাহলে এই 3টে মিলে একটা কি তৈরি হচ্ছে, ওয়ার্কবুক। হ্যাঁ, আর সিঙ্গেলটাকে কি বলবো আমরা, ওয়ার্কশিট। তবে অনেক সময় ওয়ার্কশিট বলি না, আমরা সিট বললেই যথেষ্ট। যেমন এটা একটা বই আমার হাতে, আর বইয়ের এইগুলো কি এক একটা পাতা, তাই তো। তাহলে অনেকগুলো পাতা মিলে একটা বই তৈরি হয়, সেই তোমার একটা পাতাতেও একটা বই তৈরি হতে পারে, একাধিক পাতা নিয়েও বই তৈরি হতে পারে। তাই টোটাল ফাইলটাকে একটা ওয়ার্কবুক বলবো, আর একটা পেজকে আমরা ওয়ার্কশিট বলবো, সিট। ওকে, ক্লিয়ার। তাহলে ওয়ার্কশিট কাকে বলে বুঝতে পারলা, আর ওয়ার্কবুক কাকে বলে, ঠিক আছে। বুক মানে অনেকগুলো থাকবে সিট, তাই তো, অনেকগুলো ওয়ার্কশিট মিলে তৈরি হয় একটা কি, বুক। এবার আসবো আমরা সাইজ অফ এ ওয়ার্কশিট, ঠিক আছে। এই যে একটা ওয়ার্কশিটে কাজ করবা, এর সাইজ সম্বন্ধে তোমাকে জানতে হবে। সাইজ মানে কি, সাইজ মানে এটা কত বড়, কেমন কত বড়। এইটাকে তো কলম বলছি টোটাল আমরা টেবিলে শিখেছি। এই লম্বালম্বি যেটা থাকে ভার্টিক্যালি, এটাকে কলম বলা হয়, আর হরাইজন্টালি যে দাগটা থাকে এটাকে রো বলা হয়। এবং এই ঘরগুলোকে কি বলে তাহলে বলেছিলাম এক একটা, বলো ঘরগুলোকে কি বলা হয়, টেবিলের সেল। হ্যাঁ, এই ঘরগুলোকে বলা হয় সেল। এবার কোশ্চেন আসছে, এই যে ওয়ার্কশিটটাতে কাজ করবা, এই কলমগুলোর নাম দেওয়া আছে এবিসিডি করে, প্রত্যেকটা কলমের নাম এবিসিডি করে দেওয়া আছে, এবং রোগুলোর নাম্বারিং করা আছে 1 2 3 4 করে। তাহলে একটা সিটে কটা কলম আছে এবং কটা রো আছে, তাহলে টোটাল টেবিলের আকারটা পেয়ে যাবো আমরা, ঠিক আছে। তাহলে এইখানে বলো কটা রো আছে, আমরা কলম আছে দেখি, হ্যাঁ ছোটো করি, জুমটা কমায়, ছোটো করলাম, আরও ছোটো করবো, আনলিমিটেড নয়, ঠিক আছে। লিমিটেড, অবশ্যই লিমিটেড, আনলিমিটেড নয়। তবে সংখ্যাটা দেখে নিই জেড পর্যন্ত কিনা আমরা দেখে নিই, ঠিক আছে। এদিকে আমরা কি করে যাবো একটা ঘর থেকে আরেকটা ঘর, আমরা টেবিলে কি করে যেতাম, ট্যাব করে বা অ্যারো কি দিয়ে যাওয়া যায়, এই যে অ্যারো কি দিয়ে, তাই না। অ্যারো কি দিয়ে ডান দিকে গেলে ডান দিকে, নিচে এলে নিচে, ওপরে গেলে ওপরে, বামে এলে বামে, 4টে অ্যারো কি আছে, আমরা মুভ করতে পারি। ট্যাব দিয়েও মুভ করা যায়, দেখো ট্যাব দিয়ে অলরেডি সামনে এগোয়, ঠিক আছে। আর পিছনে আসতে গেলে শিফট ট্যাব, শিফট ধরে ট্যাব মারলে পিছনে আসে, শিফট ট্যাবে কি হয়, পিছনে আসে, ব্যাক করে আসে। শুধু ট্যাবে কি হয়, সামনে এগোবে, আর শিফট ধরে ট্যাব মারলে পিছনে আসে। ওকে, তাহলে আমরা যাই ABCD EFG H I J K L M N O P Q R S T U V W X Y Z, জেড পেয়ে গেলাম। জেডের পর কি আছে, ডাবল এ দিয়ে ABCD করে, আবার এ দিয়ে ABCD করে জেড পর্যন্ত যায়, সোয়াই জেড। বি দিয়ে ABCD করে জেড, না এই লাস্ট হচ্ছে এইটা, এই লাস্টে চলে গেলাম, এইটা এর বেশি আর নাই। তিনটে চলে এসছে কিন্তু, ঠিক আছে, তিনটে চলে এসছে, XFD পর্যন্ত চলে এসছে। তো এইটাকে যদি গুণো তুমি বসে বসে, কত হবে সংখ্যাটা, সংখ্যাটা হবে 16,384টা। কত হবে, 16,384টা। আবার প্রথমে চলে এলাম আমি, ঠিক আছে, আমি গুনেছি বসে বসে একদিন, ঠিক আছে, দিয়ে দেখলাম 16,384টা আছে, ঠিক আছে। এবার এই রোগুলো গুনতে লাগলাম, ঠিক আছে, রোগুলো 1 2 3, নিচে নামি আমি, নিচে 1 2 3 4 5 6 7 8 9 10 করে নামছি। তো এইভাবে ধরে আছি চলে যাচ্ছে, কত হলো, 296টা চলে এলাম। তো এইভাবে যদি নামতে থাকো, তাহলে রো লাস্ট কততে যাবে, ওইটা তো কলম গেল 16,384টা, রো আরও বেশি আছে, রো আছে এতটা, 1 লাখ নয়,
গণ 10,48,576টা রো আছে একটা সিটে, 10,48,576টা, এটা বোঝা গেল। তাহলে নামতে নামতে 10 লক্ষ পর্যন্ত নামতে হবে তোমাকে নিচে নামতে গেলে। তাহলে সেল কতগুলো আছে বলো? 16,384 ইন্টু 10,48,576, গুণ করলে যতটা হবে ততটা সেল আছে, মানে এই ঘরগুলো, এই ঘরগুলো কোটি কোটি না, তার একটা লিমিট আছে। তো গুণ করে আমরা দেখিয়ে নিই, 16,384 ইন্টু 10,48,576, দেখো কত হচ্ছে, দেখে নাও। একক, দশক, শতক, হাজার, হয়তো, লক্ষ, হ্যাঁ ঠিক আছে, এতটা সেল আছে এক একটা ঘরে। ওকে, আচ্ছা, তাহলে সিটের সাইজটা আমি কিন্তু এখানে লিখে দিয়েছি, দেখে নাও। প্রথমে আমি 2007-এর হিসাবটা দিয়েছি, মানে বর্তমানে যেটা কাজ করছি। 2007 বলে না, এখন লাস্ট আপডেটেড এটাই আছে, যে ভার্সানে যাও এই পর্যন্তই আছে। কিন্তু যখন এর আগে 2003 বলে যে সফটওয়্যারটা ছিল, আমরা আগে কাজ করেছি, সেখানে কিন্তু একটা ওয়ার্কশিটে রো ছিল মাত্র 65,536টা, আর এখন বর্তমানে 10 লক্ষ হয়ে গেছে, মানে এখানে 1 লক্ষও ছিল না, আর তখন কত ছিল? 10, এখন 10 লক্ষ, তাই না? তাহলে আগেরটা কত ছিল? 65,536টা। আর কলম কটা ছিল? এখন যেমন কলম এক্সএফডি মানে 16,384, আর তখন ছিল আইভি পর্যন্ত কলম ছিল, মানে 256টা, 1000ও ছিল না। ঠিক আছে, এইরকম একটা সিটের সাইজ ছিল আগের সফটওয়্যারটাতে। ক্লিয়ার? মানে আগে আমাদেরকে একটু হিস্ট্রি জানতে হবে যে আগে কেমন ছিল, এখন কি হয়েছে। প্রত্যেকটা জিনিসেই কিন্তু আমরা জানি যে আগে কেমন ছিল আর এখন কি হয়েছে। তাহলে এইটা পরীক্ষায় আসবে তোমাদের, যে কতগুলো কলম থাকে আর কতগুলো রো থাকে। লাস্ট যে কলমটা আছে তার নাম্বারটা কি থাকে বা তার নামটা কি থাকে, তার নাম কি থাকে? এক্সএফডি। যদি সংখ্যায় গুণি তাহলে কত হবে? 16,348 নয়, 84, 16,384। ঠিক আছে, তাহলে একটা সাইজ পেয়ে গেলাম, এক একটা সিটে এতটা জায়গা, এই সিটটাতেও যতটা, এই সিটেও ততটা, এই সিটেও ততটা। ঠিক আছে, এইরকম। তাহলে এমএস এক্সেল খুললে তুমি কটা সিট পাও? হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্টলি তোমায় কটা সিট দিবে? 3টে সিট দিয়েছে, দেখো, একটা সিট, সিট 2, সিট 3, হ্যাঁ এই সিটগুলো তোমাকে বাই ডিফল্ট 3টে সিট দিয়ে দিবে ও। এমএস ওয়ার্ড খুললে কটা পেজ দেয় আমাদেরকে? একটাই দেয়, প্রয়োজন হলে আমরা এক্সট্রা পেজ নিতে পারি বা অটোমেটিক চলে আসে। এক্সেলে কি হবে, তোমাকে 3টে সিট দিয়ে দেবে, এর থেকে যদি বেশি প্রয়োজন হয় তুমি আরও সিট নিতে পারো। এইখানে ক্লিক করবা, এটা নিউ সিট লেখা আছে, দেখো ইনসার্ট ওয়ার্কশিট লেখা আছে। শর্টকাট কি হচ্ছে? শিফট প্লাস F11, কিবোর্ডে F11 ওপরে আছে, F1 থেকে শুরু করে F2 পর্যন্ত, F12 পর্যন্ত আছে। তাহলে শিফট ধরে F11 যদি প্রেস করো তাহলে একটা ওয়ার্কশিট অটোমেটিক চলে আসবে, দেখো। ঠিক আছে, সিট 4 চলে এসছে, এই সিটটিটা আবার এদিকে চলে এলো, এটাকে ধরে টেনে এনে ছেড়ে দিলে ঢুকে যাবে। ঠিক আছে, সিট 4। তাহলে সিট 4 এখানে ক্লিক করলে দেখো সিট 5, সিট 6, সিট 7, যটা সিট নেবে। কত নিতে পারবে তুমি? আনলিমিটেড। ঠিক আছে, আনলিমিটেড বলতে কি, ডিপেন্ড অন কম্পিউটার কনফিগারেশন। তুমি কয়েক লক্ষ সিট নিয়ে নিলে, তোমার কম্পিউটারে সেই ফাইলটা সাপোর্ট করতে পারছে না, হ্যাঁ, তাহলে তখন আর নেবে না। তাই ডিপেন্ড করবে কম্পিউটার কনফিগারেশনের উপর, তোমার কম্পিউটার কেমন সাপোর্ট করতে পারবে। তাহলে আমরা সিট নিতেও পারি, সিটটাকে রাইট ক্লিক করে আমরা ডিলিটও করে দিতে পারি। ঠিক আছে, রাইট ক্লিক করে কী করব? ডিলিট। সিটে যদি কিছু করা না থাকে তাহলে ডাইরেক্টলি ডিলিট হয়ে যাবে, আর সিটে যদি কিছু করে থাকো তাহলে তোমাকে মেসেজ দিবে যে তুমি তো এটা করেছো, তুমি কি ডিলিট করবা? ইয়েস, এই দেখো এখানে কিছু করা আছে, দেখতে পাচ্ছ। তাই ডিলিট করার আগে তোমাকে মেসেজ দিচ্ছে, এই মেসেজটা দিচ্ছে। তুমি ডিলিট করলে কিন্তু ওগুলো নষ্ট হয়ে যাবে, তাই বলছে। তাহলে না থাক, ডিলিট করবো না। ঠিক আছে, ক্যান্সেল করে দিলাম। তাহলে ওয়ার্কশিটের সাইজটা আমরা পেয়ে গেলাম। এক্সেল সফটওয়্যারে কাজ করার আগে সফটওয়্যার সম্বন্ধে আমাদেরকে জানতে লাগবে, সফটওয়্যারটা ভালো করে জানতে হবে, তারপরে কাজ করতে পারবো। নেক্সট এবার আমরা কি জানবো? নেক্সট জানবো সেল অ্যাড্রেস সম্বন্ধে জানবো। ঠিক আছে, এবার আমরা সেল অ্যাড্রেস সম্বন্ধে জানি, যে সেল অ্যাড্রেস কাকে বলা হয়। আমাদের প্রত্যেকটা এই যে সেলগুলো আছে, এই সেল নিয়ে হচ্ছে কাজ। এক্সেলের মেন কাজ হচ্ছে সেলগুলো নিয়ে। তো কতগুলো সেল আছে তো বললাম, রো ইন্টু কলম, অতগুলো সেল আছে। প্রত্যেকটা সেলের একটা অ্যাড্রেস আছে, ঠিকানা আছে। সেই সেল অ্যাড্রেসটা তৈরি হয় কী করে না, তো কলম, যে কলমে থাকবে সেই কলমের তো একটা নাম আছে, কলমের লেটারটা আছে, আর যে রোয়ে আছে সেই রোয়ের নাম্বারটা আছে। সেই সেল অ্যাড্রেসটা হবে কলম লেটার ইন্টু রো নাম্বার। এবার ইন্টুটা তো ডাইরেক্টলি বসাই না, আমরা A1 বলতে পারি এটাকে। ঠিক আছে, এটাকে কি বলবো? B3। এটাকে কি বলবো? E5। গুড, দেখো যে কোনো সেল তুমি বলে দিতে পারবা। ঠিক আছে, তাহলে তুমি, আমি যত দূরেই যাই না কেন, ধরে না এইখানে আছি, তাহলে তুমি কি বলবে? এটা H9, কারণ যে এই রোয়ে আছি এবং যে কলমে আছি সেই কলমটা হলে পেয়ে যাবো আমরা। এখন প্রশ্ন হচ্ছে লাস্ট সেল অ্যাড্রেসটা কী হবে বলো? সব লাস্ট সেল অ্যাড্রেসটা
এক্সএফডি 10,48,576, লাস্ট সেল অ্যাড্রেস হবে এক্সএফডি 10,48,576, কারণ লাস্ট কলম হচ্ছে এক্সএফডি, আমরা লাস্ট কলম গেলে এক্সএফডিতে যাব, আর সব নিচে চলে আসবো, সেটা হচ্ছে এই যে 10,48,576, এইটাই তো আমার লাস্ট কলম, তাই তো, লাস্ট সেল। তাহলে এক্সএফডি কলমের 10,48,576 নাম্বার রো, হ্যাঁ, আর নেওয়া হবে না, ঠিক আছে, লিমিট শেষ, ঠিক আছে। 10 লক্ষতে পৃথিবীর হিসাব আঁটে? ধরুন তোমাকে বললাম যে আমাদের ভারতে তো 100 কোটি জনসংখ্যা আছে, তাই না, সবারই নাম যদি এন্ট্রি করতে বলি আঁটবে? আঁটবে না, তখন আলাদা সিট নিতে হবে, একটা সিট আর একটা সিট আর একটা সিট করে নিতে হবে, ঠিক আছে। তার জন্য আবার তখন ডাটাবেস ইউজ করা হয়, ডাটাবেস সফটওয়্যার ইউজ করা হয়, সেখানে তোমার 150 কোটি আঁটতে পারে, ঠিক আছে। ডাটাবেস তোমাদের ভিজুয়াল ফক্স প্রো আছে, ফক্স প্রোতে আমরা ডাটাবেস সম্বন্ধে একটু জানবো শুধু ওখানেও। আচ্ছা, নেক্সট, তাহলে আমাকে বলো এবার 2003 যখন ভার্সন ছিল সেখানে লাস্ট সেল অ্যাড্রেসটা কত হবে? আইভি মানে 256, মানে আইভি ছিল, আইভি কলম ছিল, আর রো ছিল 65,536, 65,536 মনে হয়, ঠিক আছে, দেখে নি কত ছিল, হ্যাঁ। তাহলে লাস্ট কলম ছিল আইভি, তাহলে আইভি 65,536, এইটা হবে লাস্ট সেল অ্যাড্রেস অফ 2003 MS Excel 2003, ঠিক আছে, এটা। এখন ফার্স্ট সেল অ্যাড্রেসটা কি আছে? প্রথম সেল অ্যাড্রেসটা একদম ফার্স্ট সেল অ্যাড্রেস কি হবে? ফার্স্ট সেল অ্যাড্রেস 2003-এরও বলো আর 2007-এরও বলো, A1। আচ্ছা, তাহলে আমরা সেল অ্যাড্রেসটা জেনে গেলাম যে ফার্স্ট সেল অ্যাড্রেস অফ MS Excel 2007 সেটাও A1 হবে, এবং 2003 হলেও সেটাও কি হবে? A1ই হবে, কারণ প্রথমে এ দিয়ে শুরু হয়, তাই না। কিন্তু যেহেতু এর কলম বেশি, রো বেশি, তাই এক্সএফডি 10,48,576, এটা হবে লাস্ট সেল অ্যাড্রেস 2007 হিসাবে। 2007 কেন? তারপরে যে ভার্সনগুলো সব এক, ঠিক আছে, কিন্তু আগে ছিল কম, তাই আইভি 65,536। এখান থেকে একটা কোশ্চেন আসবে এক্সেলের ফার্স্ট মানে ইন্ট্রোডাকশন ক্লাস থেকে কিন্তু অনেকটা কোশ্চেন আসে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা তোমাদের বলেছিলাম যে আমরা যখন MS Excel খুলি, দেয়ার আর কটা সিট ওপেন হয়? 3 seats open by default, seat 1, seat 2 and seat 3. We can take unlimited worksheet in a workbook. আমরা যতটা খুশি ওয়ার্কশিট নিতে পারি একটা ওয়ার্কবুকের ভিতরে। যদি ফাইলটা সেভ করি, যতগুলো ওয়ার্কশিট নিয়েছো সব নিয়ে একটা ফাইল সেভ হবে, ঠিক আছে, এইটা। নেক্সট চলে আসছি নেম বক্স। নেম বক্স বলে একটা জিনিস আছে MS Excel, এটা সম্বন্ধে জানতে হবে। নেম বক্সটা কী জিনিস না, তো বলছে নেম বক্স ডিসপ্লে দ্য সিলেক্টেড সেল অ্যাড্রেস। তুমি যে সেল অ্যাড্রেসটা সিলেক্ট করবা, যে সেলটা, তার অ্যাড্রেসটা দেখাবে এক্সেলে। অর্থাৎ এখন আমি কত নম্বর সেলে আছি বলো তো? E6। এই যে একটা সেল অ্যাড্রেস, এটা কিন্তু এই কোনায় এটাতে দেখা, এটার নাম হচ্ছে নেম বক্স, দেখতে পাচ্ছ E6 লেখা আছে। তাহলে তোমরা এটা দেখলে এটা দেখেই বলে দিতে পারবে যে কোন সেলে আছি, এতক্ষণ ধরে না দেখেই বললে, তাই না। হ্যাঁ, যে হ্যাঁ, আমি এখানে গিয়ে বললাম এটা হচ্ছে কত, F28, এই দেখো F28, বোঝা গেল। তাহলে সেল অ্যাড্রেস দেখায়, নেম বক্স কী করে? সেল অ্যাড্রেস দেখায়। নট অনলি সেল অ্যাড্রেস দেখানো, এর কাজও আরও অনেক আছে। আমরা কোনো নেম ডিফাইন করতে পারি, এই সেল অ্যাড্রেসটা আলাদা নাম নিজের মতন করে দিয়ে দিতে পারি সেলটার। আবার এই সেল, এখান থেকে আমরা নির্দিষ্ট সেলে যেতেও পারি। নির্দিষ্ট সেলে যাওয়া মানে কি, যে উই ক্যান অলসো গো টু পার্টিকুলার সেল ফ্রম নেম বক্স, উই ক্যান অলসো ডিফাইন সিলেক্টেড সেল নেম, নাম দিতেও পারি। তো নাম দেওয়াটা তোমরা পরে শিখবে, কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা নির্দিষ্ট সেলে কি করে যাব। নির্দিষ্ট সেল বলতে তোমাকে বললাম এক্স কলমের 10,000 নাম্বার রয়ে যাও, আমার তো 10 লক্ষ রো আছে, তাহলে X10,000-এ যেতে বললাম। X10,000 একটা একটা করে যেতে গেলে প্রচুর টাইম লাগবে। তুমি ডাইরেক্টলি ফার্স্ট লাস্ট করতে পারো। দেখো আমি এখান থেকে সব লাস্টে যাব, এই ডাউন অ্যারো দিয়ে একটা করে নামছে, কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো দাও, দেখো সব লাস্টে চলে আসবে। কন্ট্রোল প্লাস আপ অ্যারো, সব ফার্স্টে চলে যাচ্ছ। কন্ট্রোল প্লাস রাইট অ্যারো, একদম সব লাস্ট করবে না, চারদিকে ঘুরতে পারবা, 4টে অ্যারো কি দিয়ে কন্ট্রোল ধরে, ঠিক আছে, কন্ট্রোল ধরে চারিদিকে ঘুরতে পারবা। কিন্তু আমি ডাইরেক্টলি বললাম এক্স কলমের 10,000, তাহলে তোমাকে এখানে এক্স যেতে হবে। এক্স 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 কোথায় গেলাম, এক্স, এই কলমে এসে 10,000 নাম্বারে এবার যেতে হবে, তা প্রচুর টাইম লাগবে আমাদের। তাহলে সেইখানে যেতে গিয়ে আমি কি করে দেবো, এখানে লিখে দেবো যে X10,000, 10,000 লিখলাম তো, হ্যাঁ, এন্টার মারো। দেখো এক্স কলমে 10,000 নাম্বার রয়ে এই সেলটাতে চলে এলাম, তাহলে X10,000 এই সেলে চলে এলাম, এইটা। তাহলে নির্দিষ্ট সেলে যেতে পারবো আমরা। আবার A1-এ যাও ডাইরেক্টলি, এখানে A1 লিখে দাও, A1 দিয়ে এন্টার মারো, A1-এ চলে এলাম।
তাহলে নেম বক্সের কাজ হচ্ছে আমরা যে সেলটা সিলেক্ট করব সেই সেল অ্যাড্রেসটা দেখাবে এবং এখান থেকে আমরা নির্দিষ্ট সেলে যেতেও পারবো প্রয়োজনে তখন। তাহলে নেম বক্সটা আমাদের জানা হয়ে গেল, এটা সম্বন্ধে জেনে রাখতে হবে কখন কখন কাজে লাগবে, ঠিক আছে। আর একটা জিনিস খুব কাজে লাগে আমাদের ফর্মুলা বার। ফর্মুলা বার কই, এই যে ফর্মুলা বার, হ্যাঁ এফএক্সটা ফর্মুলা বার। ফর্মুলা বার হচ্ছে তার পরে যেটা আছে এটাকে ফর্মুলা বার বলা হয়, যে এফএক্স লেখা আছে এইটা হচ্ছে ফর্মুলা বার, এইটা ঠিক আছে। এই ফর্মুলা বারের কাজ কি, ফর্মুলা বারের কাজ কি এখানে কি লিখেছি দেখি, বলছে ইট ডিসপ্লে অ্যাকচুয়াল ফর্মুলা অফ দ্য সিলেক্টেড সেল, মানে সেলের ভিতরে কি ফর্মুলা লিখেছো তুমি, সেলে তো আউটপুট পাওয়া যায়, সেলে হচ্ছে রেজাল্ট পাবে তুমি, কিন্তু কি করে রেজাল্টটা পেয়েছো, গুণ করে যোগ করে ভাগ করে কি ফর্মুলা লিখে তুমি রেজাল্টটা পেয়েছো, সেই রেজাল্টের অ্যাকচুয়ালি ফর্মুলাটা দেখতে পাবা ফর্মুলা বারে, ঠিক আছে। আর অথবা সেল কন্টেন্ট, সেলের মধ্যে যদি কিছু লিখে থাকো, নর্মালি যদি কিছু লিখে থাকো সেই সেল কন্টেন্টটাও ওখানে দেখাবে, ঠিক আছে এইটা। এবং উই ক্যান অলসো এডিট দ্য সেল কন্টেন্ট ফ্রম ফর্মুলা বার, ফর্মুলা বার থেকে তুমি সেলের কন্টেন্টগুলোকে এডিটও করতে পারবে ওখান থেকে, ঠিক আছে। তো আমরা দেখে নিই ফর্মুলা বারটা একবার। ধরে নাও তুমি এই সেলে তুমি গুণ করেছো 5 × 125, গুণ হবে, এন্টার মারছি, গুণ হচ্ছে না, এটা এরকমই দেখাচ্ছে। অথচ এখানে আমি একটা সমান চিহ্ন দিলাম, দিয়ে লিখলাম 5 × 125, তাহলে এই সেলটাতে দেখো কত দেখতে পাচ্ছ তুমি, 625, কিন্তু এখানে কি 625 লিখেছিলাম আমি, কি লিখেছিলাম, তার আগে কি দিয়েছিলাম আমরা, ইকুয়াল টু, সমান চিহ্ন দিলেই ক্যালকুলেশন করা যায়, না হলে কিন্তু লেখা হয়ে যায়, এটা ক্যালকুলেশন হবে না, নর্মালি টেক্সট হয়ে যাবে, এখানে যা লিখেছো সেটাই দেখাচ্ছে এখানে। আর এটাতে কিন্তু কি দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি 625, কিন্তু লিখেছিলাম আমি 5 × 125, তাহলে ফর্মুলা অ্যাকচুয়ালি ফর্মুলা দিয়েছিলাম তো এইটা আমি, তাই না, এখানে দিয়েছিলাম ফর্মুলা এইটা। তো এখানে আমরা আউটপুটটা অর্থাৎ ফলাফলটা সঙ্গে সঙ্গে পেয়ে যাই আমরা সেলের ভিতরে, কিন্তু অ্যাকচুয়াল ফর্মুলা কী লেখা আছে এখানে দেখতে পাবো, বোঝা গেল। এবার তোমাকে বললাম যে 125 নয় 130 দিয়ে গুণ করো, 5 × 130 করো, ঠিক আছে। তাহলে তুমি গুণটা কোথায় করবে বলো, এখানে যদি ওপরে গিয়ে এখানে যদি চেঞ্জ করে লিখতে যাও, এখানে কিছু লিখতে গেলে এটা মিটিয়ে যাবে, দেখো বোঝা গেল। একবার লিখে নিয়েছো, তারপর যদি লিখতে যাও তখন কিন্তু মিটিয়ে যাবে, তার জন্য আমি এটা আন্ডু করে নিই। তাহলে আমি ডাইরেক্টলি কোথায় যাবো, এই ফর্মুলায় ক্লিক করব, ক্লিক করে এখানে 130 লিখে এন্টার মেরে দেবো, দেখো সঙ্গে সঙ্গে ফলাফলটা চলে আসবে। এখানে করা যায়, কি করতে হবে, এখানে ডাইরেক্টলি এইভাবে ক্লিক করে করা যাবে না, এখানে ডাবল ক্লিক করে তোমাকে এডিট করতে হবে, ডাবল ক্লিক করো, দেখো এবার করতে পারবা, বুঝতে পারলে, ডাবল ক্লিক করে তুমি করতে পারবে, আর না হলে ফর্মুলা বারে গিয়ে করো, যে কোনো জায়গায় গিয়ে করো, ঠিক আছে। সিঙ্গেল এমনি সিলেক্ট করে নিয়ে করতে গেলে এটা মিটিয়ে যাবে, তাই ডাবল ক্লিক করে করবে। যেমন এখানে যদি মনে করি যে আমি সমান চিহ্ন বসাবো, এখন সমান চিহ্ন দিতে গেলে আগেরটা মিটিয়ে যাবে, দেখো, তাই না। তাহলে কী করে সমান চিহ্নটা বসাতে হবে আমাকে, না আন্ডু করি, দাঁড়া এন্টার মারি, আমাকে হয় ফর্মুলা বারে গিয়ে এখানে গিয়ে সমান চিহ্ন বসাতে হবে, আদারওয়াইজ এখানে আমাকে ডাবল ক্লিক করে কার্সারটা নিয়ে আসতে হবে, এই কার্সারটাকে নিয়ে আসতে হবে, ব্লিঙ্ক করছে যে কার্সারটা দিয়ে সমান চিহ্ন আমাকে বসাতে হবে, দিয়ে এন্টার মারতে হবে, এন্টার মারলে ফলাফল তুমি পাবে, ক্লিয়ার এটা। তাহলে এক্সেলের যে কোনো সেলে ক্যালকুলেশন করতে পারবে, কিন্তু তার আগে তোমাকে কী চিহ্ন বসাতে হবে, সমান চিহ্ন, আর সমান চিহ্ন না বসালে তুমি এখানে যা লিখবে সেটাই দেখাবে, ঠিক আছে এটা। তাহলে আমাদের ফর্মুলা বার ক্লিয়ার হলো, ফর্মুলা বার সম্বন্ধে বুঝতে পারলাম আমরা যে ফর্মুলা বার কী করে, এই জিনিসগুলো করে। আচ্ছা, একটা সেলে আমরা কতগুলো অক্ষর লিখতে পারবো একটা সেলের ভিতরে, এখানে একটা জিনিস দেখো, বর্তমান আপডেটেড ভার্সনগুলো বলছে 65,535টা অক্ষর লিখতে পারবে, ঠিক আছে, মানে সেলের ভিতরে। কিন্তু আগের যে ভার্সন ছিল সেখানে 32,767টা অক্ষর লেখা যায়, অর্থাৎ এক একটা সেলে এখানে তুমি যদি কিছু লেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এইভাবে যদি লিখতে যাও, কতগুলো অক্ষর লিখতে পারবে এক একটা সেলে, এক একটা সেলের ভিতরে যতগুলো সেল হবে। কিন্তু কি হচ্ছে, এটার প্রতি চেপে চলে গেল এদিকে, এটা কোন সেলে লিখেছি আমরা, A1-এ লিখেছি, A1-এ লিখেছি বলে এটা দেখাচ্ছে ফর্মুলা বারে। তুমি B1-এ ক্লিক করো, B1-এ কিছু লেখা আছে না, কেন লেখা নাই, কারণ ফর্মুলা বারে দেখতে পাচ্ছি না তো, কিন্তু এইটা সমস্যা কি, লেখাটা এর উপর দিয়ে চলে আছে, তাই না। তাহলে এটাকে তুমি র্যাপ টেক্সট করে নাও, এখানে র্যাপ টেক্সট বলে একটা অপশান আছে, ক্লিক করে দিলে একটা সেলের ভিতরে চলে আসে, সেল বড় হয়ে যাবে, তাই সেল বড় হয়ে যাবে, ঠিক আছে, র্যাপ টেক্সট করে নিলে, বোঝা যাচ্ছে। তাহলে এই হচ্ছে সিস্টেম, এটা র্যাপ টেক্সটটা উঠিয়ে দিলাম, র্যাপ টেক্সটটাকে উঠিয়ে দাও, র্যাপ টেক্সট করলে কি হবে, একটা সেলের ভিতরে তোমাকে দেখাবে সবগুলো। আর যদি র্যাপ টেক্সট না করো, এটাকে র্যাপ টেক্সট বলা হয়, এখানে একটা আছে দেখো WRAPTXT, এটা যদি না করো তাহলে কি হবে, একটা সেলের ভিতরে তোমাকে দেখাবে না, অনেক এই সেল পার করে দিকে চলে আসবে, ঠিক আছে। তাহলে র্যাপ টেক্সট করে নিতে পারো। তাহলে একটা সেলের ভিতরে আমরা কতগুলো লিখতে পারি, অতগুলো অক্ষর লিখতে পারি। এক্সেল একটা হিউজ সফটওয়্যার, মানে বিশাল বড় সফটওয়্যার, বোঝা গেল কত কি লেখা যায়। হ্যাঁ, এবার বলছে তুমি লিখতে পারো অতটা, কিন্তু দেখতে পাবা শুধুমাত্র কতগুলো অক্ষর সেলের ভিতরে,
1024টা 1024টা অক্ষর দেখতে পাবা, বাকি অক্ষরগুলো দেখাবে কোথায়? ফর্মুলা বারে। ফর্মুলা বার বড় করা যায়, ফর্মুলা বারটাকে টেনে এইভাবে বড় করা যায়, এভাবে টেনে বড় করতে পারবো আমরা, ঠিক আছে? মানে এখানে একটা সেলে যা লিখবা, তুমি যদি এখানে কিছু লিখতে শুরু করো, সর্বাধিক তুমি 1024টা অক্ষর এখানে দেখতে পাবা, ঠিক আছে? রেয়ান্ড এখানে ইউজ হবে না না, ওখান থেকে কপি করে নিয়ে আসতে হবে। তাহলে এখানে 1024 দেখতে পাবে, 1024টা দেখতে পাবে একটা সেলের ভিতরে। বাকি যে লেখাগুলো থাকবে কোথায় থাকবে? ফর্মুলা বারে। লেখা তোমার থাকবে ভিতরে, কিন্তু ডিসপ্লে করতে পারবে না অতটা, কারণ সেলের দেখাতে গেলে তো বাকি সেলগুলো আমার জায়গা দরকার, তাই না? সেই জন্য দেখাতে পারবে না, বাকিগুলো ফর্মুলা বারে দেখতে পাবা। এখানে র্যাপ টেক্সট যদি করে নিই তাহলে অনেক বড় হয়ে যাবে, এই দেখুন র্যাপ টেক্সট করলে অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? ওকে, ফর্মুলাটা আমি ছোটো করে দিলাম, এই এটাকে ডিলিট করে দিলাম, আবার নর্মাল করে দিলাম। নেক্সট দেখে নিই, এখানে এমএস ওয়ার্ড এটা একটু বন্ধ করে দিই, কোনটা বন্ধ করলাম, ক্লোজ করে দিই এটা। আচ্ছা, এমএস এক্সেলের জুমটা দেখে নিই। জুম, এই যে কোনাতে যে জুমটা আছে আমাদের, এটাকে তো বড় ছোট করতে পারছি আমরা এমএস এক্সেলকে, এই যে হ্যাঁ এই যে বড় করতে পারছি, আবার তখন ছোট করে দেখালাম না, ছোট করতে 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 এই ছোট করে দিয়েছিলাম, এত ছোট করেছিলাম যে দেখতে পাচ্ছিলে না কিছু, রো কলমের হিসাবের জন্য ছোট করতে বলেছিলে, তাই না? তো ছোট করে দিয়েছিলাম। তো জুমটা কতটা পার্সেন্ট বড় করা যায়? এখানে ম্যাক্সিমাম, হ্যাঁ এটা একটু আলাদা, এমএস ওয়ার্ডের থেকে একটু আলাদা, তাই না? এমএস ওয়ার্ডে ছিল 500% ছিল, আর মিনিমাম 10% ছিল এমএস ওয়ার্ডেও, কিন্তু এমএস এক্সেলে হচ্ছে 400% জুম করতে পারবে, আর মিনিমাম কত পারবে? 10%, ঠিক আছে? মানে ওই জুম করে বড় করে দেখার জন্য এটা করতে পারবে। নেক্সট নেক্সট কী আছে দেখে নিই। তাহলে এক্সেল সম্বন্ধে আমরা ইন্ট্রোডাকশানে অনেক কিছুই পেলাম, এবার আরও কিছু জানবো। দেখো এক্সেলের ক্লাস প্র্যাকটিক্যাল এখনও কিছু শুরু হয়নি, তোমাদের প্র্যাকটিক্যাল যে কিছু করাবো এখন পর্যন্ত হয়নি, ইন্ট্রোডাকশানই চলছে, এবং আজকে ইন্ট্রোডাকশানই হবে। এক্সেল সম্বন্ধে আমাদেরকে অনেক কিছু জানতে হবে, তবে এক্সেলে বসতে পারবো। মানে তুমি মোটরসাইকেল চালানো শিখবে, এবার ডাইরেক্টলি মোটরসাইকেলে বসে গেলে তো হবে না। মোটরসাইকেলে, হ্যাঁ তোমাকে বললাম মোটরসাইকেলই বাদ দিলাম, মোটরসাইকেল তো আমরা সবাই জানি, এবার বললাম তোমাকে প্লেন চালাতে হবে, প্লেনে বসিয়ে দিলাম, তাহলে চালাতে পারবা নাকি? তার আগে তোমাকে প্রত্যেকটা ফাংশন জানতে হবে, সিস্টেম জানতে হবে, তাই না? তো এমএস এক্সেল একটা বিশাল বড় সফটওয়্যার, ঠিক আছে? এখানে প্রচুর কাজ হয়, এমএস এক্সেল ভালো কাজ জানলে কিন্তু অনেক সুবিধা। তো এবার আমরা জানবো যেটা, সেটাকে বলা হচ্ছে অপারেটর। অপারেটর কি জিনিস? বলছে অপারেটর কিছু না, অপারেটর এক ধরনের চিহ্ন, সিম্বলস। অপারেটর সিম্বল দ্যাট ক্যান বি ইউজ উইথ দ্য কমান্ড টু কম্পেয়ার ডেটা অর পারফর্ম এনি টাইপ অফ ক্যালকুলেশন। মানে অপারেটর হচ্ছে চিহ্নগুলোকে বলবো, যে চিহ্নগুলোর সাহায্যে আমরা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে পারবো, আমার এক্সেলে যে কমেন্টগুলো লিখবো তার সাথে ইউজ করতে পারবো। তো সেই চিহ্নগুলোকে অপারেটর বলা হয়। তো অপারেটর যেমন আমি তোমাদের বলি, ধরে নাও আমি বোর্ডে একটা দিলাম, একটা চিহ্ন লিখলাম, এটা কি চিহ্ন? প্লাস সাইন, এটা মাইনাস, আচ্ছা এটা গুণ্য, এটা ভাগ, আচ্ছা এইটা পার্সেন্টেজ, তাই তো? আচ্ছা এইটা, এই চিহ্নটা সম্বন্ধে জানো? জানো না? আচ্ছা দেখো, এইগুলো আমরা বাস্তবে ইউজ করি, এটা বাদ দিলাম, এটা ইউজ করি না। এই চিহ্নগুলো বাস্তবে আমরা খাতা পেনে ইউজ করেছি, এগুলো সবই আছে, কিন্তু কম্পিউটারে ইউজ করতে গিয়ে এটা পাবে না, এটাও পাবে না, অথচ এর কাজগুলো তো আমাকে করতে হবে, তার জন্য আলাদা চিহ্ন আছে। সেই চিহ্নগুলো সম্বন্ধে জানতে হবে যে কোন চিহ্নতে গুণের কাজ করবে, কোন চিহ্নতে ভাগের কাজ করবে, এইটাকে অপারেটর বলা হচ্ছে, চিহ্নগুলোকে, ঠিক আছে? তাহলে সেই চিহ্নগুলো আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, এইখানে যেমন এই চিহ্নটা, এই যে এটাকে আমরা কী সাইন বলছি? প্লাস সাইন। তাহলে এটা একটা অপারেটর, এর কাজ কি? এই চিহ্নটার কাজ কি করবে? দুটো ভ্যালুকে যোগ করবে, যোগ করে দেখাবে, অ্যাডিশন করে দেখাবে। এই চিহ্নটা কি করবে? দুটো ভ্যালুকে একটা, হ্যাঁ দুটো থেকে একটা ভ্যালুকে বিয়োগ করে দেখাবে, ঠিক আছে? এই যে স্টারের মতন দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে অ্যাস্টারিস্ক, এটা গুণ চিহ্ন বলবো না। এর নাম কি? এই অপারেটরটার নাম হচ্ছে অ্যাস্টারিস্ক, এবং এর কাজ হচ্ছে গুণ করা, দুটো এটা গুণ করবে। তাহলে ইনটু সাইন যেটা আমরা এক্সের মতন বসাই, সেরকম নয়, কম্পিউটারে গুণ করতে গেলে তোমাকে এই সাইনটা লাগবে। এটা দেখবা কিবোর্ডে আছে, স্টার আছে না, দেখবে নাম্বার এখানে। ভাগ করার জন্য কোন সাইনটা ইউজ করি আমরা? এইটা, এটাকে ফরওয়ার্ড স্ল্যাশ বলা হয়, এর সামনের দিকে ঝুঁকে আছে। দেখো কম্পিউটার স্ল্যাশ দুটো আছে, এরকম একটা আছে, আবার এরকম একটা স্ল্যাশ আছে। এটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ, পেছন ধারে ঝুঁকে আছে দেখো, আর ও কিন্তু সামনে ধারে ঝুঁকে আছে, ঠিক আছে? ওটাকে ফরওয়ার্ড স্ল্যাশ বা ফ্রন্ট স্ল্যাশ বলা হয়। এটা আমি আর যেটা দিলাম এটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ বা ব্যাক স্ল্যাশও বলা হয় অনেক সময়। তো স্ল্যাশ এর কাজ হচ্ছে ভাগ করা। আর একটু আগে যে চিহ্নটা দিলাম, এই চিহ্নটা তোমাদের বোর্ডে দিয়েছিলাম, আমি দিয়েছিলাম না? এই চিহ্নটা কিন্তু বাস্তবে তোমাদের ইউজ হয় না, কিন্তু কম্পিউটারে ইউজ হয়। এটাকে বলা হয় ক্যারেট। এর কাজ কি? এ পাওয়ার ডিসপ্লে করে।
পাওয়ার, আমরা যেমন 2^5 বলি, ওপরে ওটা বাস্তব তোমার কম্পিউটারের সাথে তো মিলবে না, কম্পিউটারে সাইন দিয়ে করতে হবে তোমাকে। হ্যাঁ, যেমন নট ইকুয়াল টু করতে গেলে কী করি আমরা, ইকুয়াল টু সাইন দিয়ে কেটে দিই নট ইকুয়াল টু অঙ্ক করার ক্ষেত্রে, কিন্তু এখানে নট ইকুয়াল টু কাটাকাটির তো ব্যাপার নাই, তোমাকে এমন একটা সাইন ইউজ করতে হবে, নট ইকুয়াল টু ইউজ করতে গেলে এই সাইনটা জানতে হবে। তাই কম্পিউটারে তো নতুন করে একটু জানতে হবে কয়েকটা জিনিস, ম্যাক্সিমামটাই আমাদের বাস্তবের সাথে মিলে যায়, কয়েকটা আলাদা, সেইগুলো কম্পিউটারের ক্ষেত্রে ইউজ করতে হবে। তুমি অঙ্ক যেভাবে করছো খাতায়, সেই অঙ্কটাই তুমি এখানে পারফর্ম করতে পারবে, শুধু চিহ্নগুলো জানতে হবে কোনটার কী কাজ, ঠিক আছে। তাহলে ক্যারেট কী করে, আমাদের পাওয়ার ডিসপ্লে করে। যদি 2^5 মানে কি 5টা 2-এর গুণ, তো 2^5 আমরা বাস্তবে খাতা কলমে এইভাবে লিখি, কিন্তু কম্পিউটারে লিখতে গেলে 2 লিখতে হবে, এই চিহ্নটা দিতে হবে, দিয়ে 5 দিতে, তাহলে কম্পিউটার বুঝতে পারবে যে হ্যাঁ এটা 2^5, মানে ওকে বোঝাতে হবে, ঠিক আছে, ওর মাথায় ঢুকানো আছে এই চিহ্নটা দিলে ও পাওয়ার বার করবে। ক্লিয়ার? দেখি আমরা এখানে তাহলে সমান চিহ্ন দিলাম, যে 2 ক্যারেটটা আছে দেখবা এই উপরে 6 আছে না কিবোর্ডে, 6-6-এর উপরে আছে, শিফট টিপে দিবে, ঠিক আছে, ক্যারেট 5, তাহলে 5টা 2-এর গুণ কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে কত হলো 32। তাহলে ও বুঝে গেল যে হ্যাঁ এটা আমাকে পাওয়ারই বার করতে বলেছে, ঠিক আছে। এইটা যেমন পার্সেন্টেজ বলি আমরা, এই পার্সেন্টেজ মানে কি বাই 100 বিভক্ত 100, পার্সেন্টেজ মানে 120 টাকার 30% সমান কত টাকা, তাহলে 120 টাকা ইন্টু 30/100, ঠিক আছে, তাই বাই 100 হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে। 120 টাকার 30%, আমরা খাতা কলমে গুণ বার করতে গেলে তুমি কি করবা, হ্যাঁ 36 হবে, তাহলে 120 টাকার 120 ইন্টু 30/100, এটাই তো করতে হয়। 120 টাকার 30% বার করতে গেলে 36 টাকা আসছে, কিন্তু এইটা আমরা এইভাবে করতে পারি যে 120 ইন্টু 30/100 না দিয়ে ডাইরেক্টলি কী দিলাম, পার্সেন্টেজ অপারেটর দিয়ে দিলাম, এটা কি এলো, তাই না। তাহলে বাই 100 পার্সেন্টেজ মানেই হয়ে যাচ্ছে কি বাই 100, তাহলে তুমি বাই 100 লিখবে না পার্সেন্টেজ সাইন দেবে সেটা তোমার ব্যাপার, অপারেটর আছে, চিহ্ন আছে, আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। এটা নেক্সট কম্প্যারিজন অপারেটর, মানে তুলনা করার জন্য যে চিহ্নগুলো ব্যবহার করবো আমরা, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর বলা হয়, ঠিক আছে। অ্যারিথমেটিক মানে গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য এটা ইউজ করি আমরা। কম্প্যারিজন অপারেটর তুলনা করার জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করতে পারি, যেমন আমরা বাস্তবে ইউজ করে থাকি। এটাকে কি সাইন বলা হয়, সমান চিহ্ন, ইংরেজিতে বলা হয় ইকুয়াল টু, তাই না। এই চিহ্নটাকে কি বলা হয়, গ্রেটার দ্যান, এটা লেস দ্যান, এটা গ্রেটার দ্যানের সময় কি লাগানো আছে, তাহলে গোটাই বলো, গ্রেটার দ্যান ইকুয়াল টু। গ্রেটার দ্যান ইকুয়াল টু আমরা এমনি নর্মালি খাতা কলমে কী করে লিখি, নিচে দাগ দিয়ে দিই একটা, তাই না, কিন্তু দেখো বাস্তবে তো নিচে দাগ দিতে পারবো না তোমাকে, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু বোঝাতে গেলে তোমাকে এইভাবেই বোঝাতে হবে, এই চিহ্নটা দিয়েই বোঝাতে হবে। এই জন্যই অপারেটরগুলো সম্বন্ধে জানতে হবে, যে আমরা যখন এখানে ক্যালকুলেশন করবো তাহলে কীভাবে করব, ঠিক আছে। এটা কি বলা হবে, লেস দ্যান ইকুয়াল টু। এবার আসি আর একটা অপারেটর, এই যে নট ইকুয়াল টু, তাহলে নট ইকুয়াল টু লিখতে গেলে কীভাবে বোঝাতে হবে তোমাকে, গ্রেটার দ্যান লেস দ্যান, আগে লেস দ্যান পরে গ্রেটার দ্যান, লেস দ্যান গ্রেটার দ্যান, ঠিক আছে, তবে কম্পিউটার বুঝে নেবে তোমাকে নট ইকুয়াল টু বলতে চাইছো তুমি, ঠিক আছে। কিন্তু আমরা নর্মালি ইকুয়াল টু সাইন দেখে একটা কেটে দিই, তাই তো, নট ইকুয়াল টুতে, কিন্তু এটা এইভাবে। তাই অপারেটরগুলো সম্বন্ধেও আমাকে জানতে হবে। এক্সেল তো ক্যালকুলেশন করার জন্য ম্যাক্সিমাম ইউজ হয়, তাহলে ক্যালকুলেশন যখন করবোই তাহলে এই অপারেটরগুলো জেনে নিই কোনটার কী কাজ, না জানলে তো আর ও শুনতে পারবে না, কথাও শুনবে না, আমার যা বলবো উত্তরও দেবে না ঠিকঠাক। এবার আমরা কিছু রেফারেন্স অপারেটর, এগুলো আমরা বাস্তবে কাজ করতে চলে যাব, যেমন কোলন সাইন যেটা হয় আমাদের, কোলন সাইন, কমা, স্পেস, এগুলোকে রেফারেন্স অপারেটর বলা হয়। এগুলো কাজ করতে করতে আমরা শিখে যাব, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা মজার জিনিস আছে যেটার না জায়গাটা বলা হয় ফাংশান। এক্সেলে অজস্র ফাংশান আছে, অজস্র ফাংশান, সব ফাংশান আমিও জানি না, আমার মনে হয় সবাই সব ফাংশানও জানে না। হ্যাঁ, এক্সেলের অ্যাকচুয়ালি প্রচুর ফাংশান আছে, আপডেটেড ভার্সানগুলো নিয়ে আরও নতুন নতুন ফাংশান অ্যাড হয়েছে, ঠিক আছে। ফাংশান কী করে, ফাংশানের মধ্যে কোম্পানি তৈরি করে রেখেছে, ফাংশানগুলোকে তৈরি করে রেখেছে কোম্পানি, তৈরি করে রেখেছে কেন, ফাংশানের ভিতরে অলরেডি ওরা প্রোগ্রাম করে রেখেছে, তুমি জাস্ট আউটপুট চাও, ওই ফাংশানের ভিতর ভরে দাও, তোমাকে সেই ফলাফল দিয়ে দেবে। যেমন বলেছে ফাংশান ইজ প্রিডিফাইন্ড ফর্মুলা, ওর মধ্যে ফর্মুলা কী করা থাকে, ডিফাইন করাই থাকে, হুইচ অ্যাকসেপ্ট ডাটা, তুমি ওখানে ডাটা দেবে, ও তোমাকে একটা ভ্যালু দিবে, রিটার্নে ভ্যালু, তোমাকে একটা ভ্যালু আউটপুট রেজাল্ট বা রেজাল্ট দিবে। কখন রেজাল্ট দেবে, ওই ডেটাটার উপর ক্যালকুলেশন করে।
এবং এক একটা ফাংশান এক এক রকমের রেজাল্ট তোমাকে দেবে, ঠিক আছে। এখন যদি বললি 625-এর বর্গমূল বার করো, তাহলে বর্গমূল বার করতে গেলে তোমাকে কী করতে হবে? তোমাকে বর্গমূল বার করতে গেলে বর্গমূলের ফর্মুলাই যেভাবে আমরা খাতা কলমে করি, হ্যাঁ, ভেঙে 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 তোমাকে বর্গমূল বার করতে হবে। কিন্তু এক্সেল কি করেছে, সেই ভাঙার ফর্মুলাটা লিখে রেখেছে, কিন্তু তোমাকে জানতে হবে ফর্মুলাটার নাম। যেমন হচ্ছে SQRT বলে একটা ফাংশন আছে, SQRT বলে একটা ফাংশন আছে, মানে স্কোয়ার রুট, শর্টকাটে স্কোয়ার রুট, স্কোয়ার মানে বর্গ, রুট মানে মূল, বর্গমূল বার করা। কত বলেছিলাম আমি? 625। তাহলে ব্যাকেটে 625 লিখে এন্টার মারে দাও, তাহলে উত্তর কত সঙ্গে সঙ্গে দিয়ে দিল 25। তাহলে 25 × 25 হচ্ছে 625, বর্গমূল বার করে দিল। এই যে তোমরা বললাম 16,384 বলেছি, এটা কার স্কোয়ার রুট দেখো তো? SQ, হ্যাঁ 16,384 না, 84 কার দেখি স্কোয়ার রুট? 128-এর। হ্যাঁ, 32-কে 32 দিয়ে গুণ করলে 2 × 4 আসছে, সেখানে তো কোনো সময় 128 আসতেই পারে না, ঠিক আছে। তাহলে 8 × 8 = 64, এটা হতে পারে। 128-এর কে তোমার যদি বর্গ করি তাহলে হবে আমার 16,384। তাহলে দেখো স্কোয়ার রুট শর্টকাটে বার করে দিতে পারছি আমি বর্গমূল। তাহলে এই ফাংশনটা জানা ছিল বলে পাচ্ছি। তাহলে ফাংশন এর মধ্যে এই যে স্কোয়ার রুট, এর মধ্যে কে তৈরি করে রেখেছে ফর্মুলা? কোম্পানি তৈরি করে রেখেছে, ফর্মুলা লিখেই রেখেছে অলরেডি, ঠিক আছে। এইরকম অজস্র ফাংশন আছে। আমি তোমাদের কিছু ফাংশন, কমন ফাংশন যেগুলো ইউজ হয় সেগুলো জানাবো, হ্যাঁ। ভবিষ্যতে তোমার এমন ফাংশন দরকার, ওর মধ্যে থেকে তোমাকে বার করে নিতে হবে কি ফাংশনটার কাজ কী, বা সার্চ করতে হবে, ইউটিউব দেখে নিতে হবে যে আমার এই কাজটার জন্য কী ফাংশন শর্টকাট আমাকে বার করে দেবে। আমরা কম্পিউটার ইউজ করি যাতে কাজ ইজি হয়, ইজি করার জন্য ইউজ করি, তাই না, কাজটাকে সহজ করার জন্য। তাহলে সেই রকমভাবে ফাংশন, যেমন কোম্পানি কী করছে, ডে বাই ডে আপডেট করছে, নতুন নতুন আরও ফাংশন দিয়ে দিচ্ছে যে এই ফাংশনটা তোমার এই কাজটা ভালো হবে, এই ফাংশনটা দিলাম এই কাজটা আরও ভালো হবে, ঠিক আছে। যেমন 2007-এ তুমি যে ফাংশনটা পাবে না, 2021-এ গিয়ে সেই ফাংশনটা নতুন একটা ফাংশন পেয়ে যাবে। সেই জন্য আপডেটেডগুলো ইউজ করে বেশি, বাকি সব কাজ একই হবে। তার মানে কি এই ফাংশনগুলো থাকবে না ওখানে? সবই আছে, নতুন কিছু অ্যাড হয়েছে। আচ্ছা, তাহলে ফাংশন, যেমন একটা ফাংশনের নাম বলছি, সাম বলে একটা ফাংশন আছে, SUM। যদি সাম লিখে, হ্যাঁ, ভিতরে যদি কমা কমা দিয়ে যতগুলো সংখ্যা বসাবে কী দেখাবে? ওর যোগ দেখাবে। এইটা কিসের চিহ্ন বলো তো? এটা কিসের চিহ্ন? এই চিহ্নটা কিসের? না, এটা এন্টারের। ট্যাবেরটা তীর চিহ্ন, এইরকম সোজা তীর চিহ্ন থাকে বাম দিকে ট্যাবেরটা, আর এইরকম করে এটা থাকে এন্টারের চিহ্ন, দেখবে এন্টারের পরে চিহ্নটা দেওয়া থাকে, ঠিক আছে। এন্টার মারতে হবে, তাহলে কী দেখাবে? যোগ। এই যে SQRT, তুমি যদি স্কোয়ার রুট পুরোপুরি লিখে দাও হলে হবে না, ওরা ফাংশনের নাম যেটা ডিফাইন করেছে সেই ডিফাইন নামটাই আমাকে দিতে হবে, ক্লিয়ার? ওই নামটাই আমাকে দিতে হবে যে নামটা ওরা আমাকে দিয়ে রেখেছে। তাহলে SQRT মানে কি দেখাবে? বর্গমূল। আচ্ছা, আরেকটা ফাংশন বলি, যেমন এটার নাম বলছি কি প্রোডাক্ট, PRODUCT। এটা যদি লেখো 4,5,3, তার মানে তোমাকে কী করবে? 4 × 5 × 3 এদের গুণ দেখাবে ফাংশানে। তাহলে প্রোডাক্ট কী করে রেখেছে কোম্পানি? এর জন্য গুণের ফাংশনটা করে রেখেছে। তাহলে 4 × 5 = 20, 3 × 20 = 60, উত্তর আসবে 60। আমি একবার দেখেও নিই প্রোডাক্টের কাজটা হয় কিনা। তাহলে সমান চিহ্ন দিলাম, PRODUCT, প্রোডাক্ট লিখবে পুরোটা, দিয়ে 4, এখানে কমা কমা দিয়ে 5, 3, তাহলে ব্র্যাকেট ক্লোজ করবে, শিফট টিপে ব্র্যাকেটটা ক্লোজ করবে, এন্টার মারবে, 60 প্রোডাক্ট। ওগুলোও দেখবে যে ফাংশনগুলো, এগুলো লেখা আছে, তোমাদের লেখা আছে খাতাতে? হ্যাঁ, এক্সেল পর্যন্ত আসোনি এখনো? আচ্ছা ঠিক, আজকে যে ক্লাসটা হলো সেটা লিখবে এবং প্র্যাকটিক্যালে বসে এই ফাংশনগুলো দেখবে তোমার আউটপুট আসছে কিনা, ঠিক আছে। এই ফাংশনগুলো প্র্যাকটিস করে। যেমন পাওয়ার, হ্যাঁ পাওয়ার দেখো, আমরা পাওয়ার তো ক্যারেট চিহ্ন দিয়ে বার করতে পারছিলাম, চিহ্ন দিয়ে বার করতেছিলাম। চিহ্ন ছাড়াও তুমি পাওয়ার ফাংশন ব্যবহার করতে পারো, 2,5 লিখলে 2^5 হয়ে যাবে, মানে পাওয়ার ফাংশন দিয়েও করতে পারবো। দেখে নিই আমরা, =POWER, ঠিক আছে। পাওয়ার লিখে আমি এখানে 3,3 লিখলাম, বলো উত্তর কত আসবে? না, 27 আসবে, ঠিক আছে। এই দেখো, ঠিক আছে, 3 3 9, 3 9 27, কারণ 3টে 3-এর গুণ হবে, ঠিক আছে। আচ্ছা, এগুলো পরীক্ষাতে দেয়, পরীক্ষা কেমন দেয়? পাওয়ার দিয়ে 5,6 দিয়ে দিল, 5,6 অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, অনেকগুলো গুণ করতে হবে। 5,3 দিয়ে দিল হয়তো, ঠিক আছে। এগুলো আউটপুট কত আসবে? 125 আসবে। আউটপুট কত আসবে? এগুলো দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে পাওয়ার ফাংশন ইউজ করতে পারি। আরেকটা ফাংশনের নাম কি বলছি আমরা? মড, MOD, মড হচ্ছে ভাগশেষ দেখায়, ভাগশেষ মানে ভাগফল নয়, ভাগশেষ দেখায়, মডিউলাস।
ভাগশেষ, অর্থাৎ 45কে যদি 2 দিয়ে ভাগ করো ভাগশেষ কত আসবে বলো? 1 আসবে, কারণ 22 দুগুণে 44, 1 থাকবে ভাগশেষ 1। এই ভাগশেষটা দেখাবে, এটাও কাজে লাগে, অনেক অনেক কাজে লাগে, ঠিক আছে? ভাগশেষটাও আমাদের অনেক সময় কাজে লাগে খুব, ঠিক আছে? এরকম রাউন্ড বলে একটা ফাংশন আছে, আরও ইউএনডি রাউন্ড। রাউন্ডের কাজ হচ্ছে দশমিকের পরের যে ঘরগুলো তুমি কটা রাখতে চাইছো। একটা সংখ্যা ধরো না, দশমিকের এরকম একটা সংখ্যা, তো এখানে 2 বলেছি, তার মানে কি আসবে বলো তো? উত্তরে কি দেখাবে তোমাকে? 45.2 থাকবে দশমিকের ঘর, তাহলে উত্তরটা কত আসবে? দশমিকের পরে ক ঘর থাকবে, দশমিকের পর কতগুলি থাকবে সংখ্যা? এটা 45 আছে, 5, 8, 9 আছে, 2 ঘর রাখবা, তার মানে এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট, 58 পর্যন্ত। তাহলে দেখাবে কত তোমাকে? 46। কেন 2 ঘর রাখবো তো আমি দশমিকের পরে, এই 9টা আসবে না লাস্টের, কিন্তু এইখানে 8টা চেঞ্জ হয়ে 9 হয়ে যাবে, 45.59 দেখাবে তোমাকে। কেন বলো? পরের সংখ্যাটা 4 অথবা তার 5 অথবা তার থেকে যদি বেশি থাকে তাহলে আগের সংখ্যার সাথে 1 যোগ হয়ে যায়। বোঝা গেল ব্যাপারটা? আমরা দেখি, এখানে ধরে নাও এইটা আমি লিখলাম, কি লিখলাম? রাউন্ড 45.589, দুটো ঘর রাখবো বলেছি, 45 কত হলো? 59। আমি যদি বলতাম যে না একটা ঘর রাখবো, বলো কত আসবে? না, 45.6 আসবে। একটা তো দশমিকের পর আমি রাখবো কটা? হ্যাঁ, 45.6 আসবে। আমি যদি বলি রাখবোই না একটা, এবার বলো, এবার 46 আসবে। কেন 46 আসবে? কারণ এটা 5 আছে, দেখো 46 আসছে। কিন্তু এই সংখ্যাটা 5 না হয়ে যদি 4 হতো তাহলে কত আসতো? 45ই আসতো। হ্যাঁ, কিন্তু যদি আবার বলতাম না দশমিকের পর আমি একটা ঘর রাখবো, বলো এবার কত হতো? 45।